ঘটনাটি শুরু হয় 2003 সালের মাঝামাঝি সময়ে। আমাদের গ্রামে একটা মানুষ ছিল, আসলাম চাচা। 25-30 বিঘা জমির মালিক। এখনকার মতো ধনী তখন ছিল না, বরং সেই সময়ের আগে উনি ছিলেন খুবই গরিব একজন কৃষক। একসময় হালের গরু কিনতে পারতেন না, দিনের পর দিন একবেলা খেয়ে থাকতেন। অথচ হঠাৎ করেই ওনার ভাগ্য বদলে গেল। আমরা গ্রামের মানুষ এই ধরনের পরিবর্তন দেখলে বলি আল্লাহর রহমত পড়েছে। কিন্তু রহমত এমন হয়? 2003 সালের শুরুর দিকে আসলাম চাচাকে দেখা গেল নতুন করে জমি কিনতে। একটার পর একটা জমি, পুকুর, এমনকি পাশের গ্রামের এক হিন্দু বিধবার বসতভিটাও কিনে নিলেন তিনি। প্রথমে সবাই ভাবল হয়তো বিদেশ থেকে টাকা আসছে, কিন্তু চাচার কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রীও নেই। আপন বলতে কেবল এক ভাগ্নে আছে, যার নাম সালাম। গ্রামে গুঞ্জন উঠল চাচা নাকি জিনের সাথে চুক্তি করেছে। আমরা হাসতাম তখন এসব কথা শুনলে, কিন্তু একটা ঘটনা আমাকে ভাবিয়ে তুলে। আমরা 5-6 জন বন্ধু, মুশারফ, আনিস, আমি, রাজু আর কদ্দুস, এক রাতে গ্রামের বাঁশঝাড়ের পাশে বসে গল্প করছিলাম। সেটা ছিল পূর্ণিমার রাত। এমন সময় আনিস বলল, তোমরা জানো আসলাম চাচার ঘরের পেছনের পুরনো তাল গাছটার নিচে রাতে আগুন জ্বলে, লাল আগুন, কেউ জ্বালায় না, হাওয়া বন্ধ থাকলেও ধপ ধপ করে জ্বলে। আমরা প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু আগ্রহে সবাই মিলে সেই রাতেই গেলাম চাচার বাড়ির পেছনে। ঘণ্টাখানেক অপেক্ষার পর সত্যি সত্যি একটা লালচে আলো দেখা গেল। আগুনের মতো না, বরং আগুন আর চোখের দৃষ্টিকে কেমন যেন কাঁপিয়ে দেওয়া লাল আলো। চারদিকে ঝিঁঝি পোকা থেমে গেল, বাতাস স্তব্ধ। আমাদের কেউ কোনো শব্দ করছিল না, সবাই শুধু তাকিয়েছিল। চাচার ঘরের একটা জানালা তখন খোলা, তার ভেতর দিয়ে এক ছায়া দেখা যাচ্ছিল, মানুষের মতো, কিন্তু চুল লম্বা আর পা যেন উল্টো দিকে বাঁকানো। রাজু তখন চিৎকার করে ফেলল, ওটা মানুষ না। আমরা দৌড় দিয়ে ফিরে এলাম। পরদিন সবাই অসুস্থ হয়ে পড়ে, জ্বর, বমি, চোখ লাল। ডাক্তাররা কিছু বুঝতে পারল না। সেই রাতের পর থেকেই আমাদের ভেতরে একটা ভয় বাসা বাঁধে। আসলাম চাচার ব্যাপারে প্রশ্ন করতে গেলেই উনি কেমন যেন বিরক্ত হয়ে যেতেন, হঠাৎ রেগে উঠতেন, মাঝে মাঝে নিজের সাথে কথা বলতেন। রাত 2টায় উঠোনে হেঁটে বেড়াতেন। গরু, ছাগল, এমনকি কুকুর, বিড়াল পর্যন্ত তার উঠোনে মারাতে চাইতো না। গ্রামের পুরনো মসজিদের ইমাম হাফেজ হানিফ একদিন বললেন, তোমরা জানো আসলাম আমার কাছে একদিন এসেছিল, কুরআনের কিছু আয়াত জানতে চাইল, কিন্তু নামাজের কথা বলতেই পালালো। আমি বুঝেছিলাম কিছু একটা গড়বড় আছে। পরে জানতে পারলাম আসলাম চাচা নাকি প্রতি শুক্রবার রাত 1টা বাজলে তাল গাছের নিচে বসে থাকতেন, একটা সাদা চাদরে মোড়ানো কিছু নিয়ে। কেউ জানে না ওটা কি, কেউ সাহস করে কাছে যায়নি। একদিন আমি আর আনিস গিয়েছিলাম মাঠে ধান কাটতে। দূরে আসলাম চাচাকে দেখা গেল, তিনি দাঁড়িয়ে আছেন নিজের জমির কোনায়, অথচ বেলা 1টা বাজে। আমরা কাছাকাছি যেতেই উনি হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। কোনো ছায়া নেই, পায়ের ধুলাও নেই। এমনভাবে মানুষ উধাও হয়। তখন থেকেই আমাদের মনে হলো উনি মানুষ না, অথবা ওনার ভেতর আর মানুষ নেই। আসলাম চাচার বাড়ির পেছনের তাল গাছটা একটা রহস্য। তখনও ঠিক জানতাম না কেন, কিন্তু একটা কথা প্রচলিত ছিল, এই তাল গাছের গোড়ার নিচে কেউ খবর দিয়েছে, তবে তা মানুষ না। এক রাতে সাহস করে আমরা 3 জন, আমি, আনিস আর মুশাররফ, একটা ফ্ল্যাশ লাইট নিয়ে তাল গাছের দিকে গেলাম। সময় তখন রাত 1টা 45।
আমরা হাঁটতে হাঁটতে গাছের কাছে যেতে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগলো গায়ে। আশেপাশে বাতাসের শব্দ, কিন্তু তাল পাতাগুলো একদম স্থির। আশ্চর্য! আচমকা মাটি থেকে উঠে এলো এক ধরনের পচা গন্ধ, যেন গরুর পচা রক্ত বা মরা ব্যাঙের মতো গন্ধ। আমরা থেমে গেলাম। ফ্ল্যাশলাইটের আলোতে গাছের গুড়িতে পড়তেই দেখা গেল একটা চিহ্ন, 3টি উল্টো ত্রিভুজ, একটার ভেতরে আরেকটা। আনিস তখন বলল, ও ভাই, এটা আমি কি দেখছি? এটা নাকি জিনের চুক্তির প্রতীক। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘটনাটার গভীরে যাওয়ার জন্য আমি খুঁজতে শুরু করলাম চাচার ছোটবেলার কোনো সূত্র। একদিন বৃদ্ধ মজিবর দাদার কাছে বসেছিলাম। উনি বললেন, আসলামের মা এক সময় এক হিন্দু দরবেশের কাছে যেত। লোকটা ছিল খুব রহস্যময়। চোখে তাকালে মানুষ ঘুমিয়ে পড়ত। কেউ বলে সে মানুষ ছিল না, অর্ধেক মানুষ অর্ধেক অন্য কিছু। আসলাম তখন ছোট, তবে সে প্রায় হারিয়ে যেত। 3-4 বছর বয়সে নাকি একবার 3 দিন নিখোঁজ ছিল। শেষে পাওয়া গিয়েছিল খালের ওপারে এক ভাঙ্গা শ্মশানের পাশে, একেবারে ঘুমন্ত অবস্থায়। অদ্ভুত ব্যাপার, সে কিছুই মনে রাখতে পারেনি। তবে তারপর থেকেই সে যেন বদলে যেতে লাগলো। বাকি ছেলেদের মতো খেলাধুলা করতো না, কারো চোখে চোখ রাখতো না, একা একা কথা বলতো। দাদা বললেন, ও ছেলেটা ছোটবেলা থেকেই মানুষ ছিল না, ওর ভেতরে কিছু ঢুকেছিল। 2004 সালের শীতকালে আমি একটা ঘটনা নিজের চোখে দেখেছিলাম, যেটা কেউ বিশ্বাস করবে না। সন্ধ্যাবেলায় মাঠ থেকে ফিরছিলাম, দেখি চাচা একটা সাদা বস্তা নিয়ে তাল গাছের নিচে যাচ্ছেন। আমি আড়াল থেকে দেখছিলাম। হঠাৎ চাচা বস্তাটা খুললেন। ভেতর থেকে একটা ছাগলের মাথা বেরিয়ে এলো, কিন্তু সেটা অস্বাভাবিক রকমের বড়। চোখ দুটো ছিল একেবারে লাল আর ভুঠা। তারপর তিনি সেই মাথাটা তাল গাছের গোড়ায় রেখে নিজের গায়ে একরকম লাল জল ডাললেন। আমি পরে দেখেছি তার ঘরের উঠোনে চুনকাম করা হয়েছে, কিন্তু সেটা সাদা না, হালকা রক্তচাপা লাল রঙের। কে করে এমন চুনকাম? আমরা পরে আস্তে আস্তে বুঝতে পারি চাচা একটা জিনের সাথে চুক্তি করেছেন। তবে এটা এমন না যে এসে কেউ কানে কানে বলছে চুক্তি করেছি। না, চুক্তির ইঙ্গিত এসেছে তার কাজকর্মে, কথাবার্তায়, তার চোখে। উনি রাত 1টা বাজলেই ঘরের দরজা খুলতেন, তাল গাছের নিচে বসে থাকতেন এক ধরনের পাতলা সাদা কাপড় পরে। একবার সালাম হচ্ছে ওনার বাগ্নে, সালাম বলেছিল মামা সেই সময় একা না থাকতেন। কেউ আসে কিন্তু তাকানো যায় না। বাতাসে কেমন কান্নার মতো শব্দ হয়, আবার কখনো ঝিঝি পোকাও থেমে যায়। আর একটা অদ্ভুত ব্যাপার, চাচা একটা পুঁথি পড়তেন, কিন্তু সেটা আরবি উর্দু না, অদ্ভুত হরফ, কেমন যেন ঘোরা ঘোরা অক্ষর। ওই পুঁথির মধ্যে ছিল ইকরামি শায়াতিন নামে একটা অধ্যায়, যেটা পরে আমরা এক হুজুরের কাছে জেনে শুনি সেটা নাকি শয়তানি আত্মাদের বন্দি করার মন্ত্র। চুক্তি হোক বা না হোক, গ্রামের মধ্যে একটা অশুভ পরিবেশ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। গরু হঠাৎ করে মরে যেত, হাঁস মুরগির ডিমে রক্ত, বাচ্চারা ঘুমের মধ্যে কথা বলে উঠত, আমাকে ডাকছে, আমি আসছি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পাশের বাড়ির এক ছেলে রাতে হারিয়ে গিয়েছিল। সকালে পাওয়া গেল তাল গাছের পাশে, মুখ ভর্তি ধুলো আর চোখ বন্ধ। এক হুজুর এনে রুকাইয়া করানো হয়। সে বলে ছেলেটাকে কেউ দাওয়াত দিচ্ছিল। কারা? আমরা একবার আসলাম চাচার পুরনো জিনিস গেটে এক চিরকুট পাই। সেখানে লেখা ছিল, আমি রাজি, আমার দেহ ও আত্মা অর্ধেক ভাগ করে দিচ্ছি, তোমার ধন আমার মাটি। তার নিচে ছিল একটা অদ্ভুত সিল, উল্টানো চাঁদ আর ছায়ামুখ। এই লেখাটা পেয়েছিলাম আমরা
চাচা ভুল করে ফেলে গিয়েছিল করের ঘরের পাশে, তো করের ঘরের পাশ থেকে এই লেখাটা পেয়েছিল। আমরা বুঝে যাই এই চুক্তির আসলেই হয়েছে। চাচা ধনী হয়েছেন, কিন্তু বিনিময়ে তিনি মানুষ থাকেননি। 2005 সালের মে মাস, গ্রামের ভিতর গরমে হাঁসফাঁস অবস্থা, কিন্তু এক অদ্ভুত নীরবতা চারপাশে। আশ্চর্যভাবে পূর্ণিমার রাতে ঝিঝি পোকার শব্দ একেবারে বন্ধ। সেই রাতেই ঘটেছিল চিরতরের জন্য চেপে রাখা সত্যিকারের চুক্তি। ঘটনাটা আমি নিজের চোখে দেখিনি, কিন্তু মোশাররফ আমার বন্ধু সব দেখেছে। সে ওই সময় চাচার খামারে পাহারাদারির কাজ করত। 3 দিন পরে যখন ও ফিরে এলো, তখন তার গায়ে জ্বর, ঠোঁট শুকনো, চোখে ভয়, অনেকদিন মুখ খুলেনি। পরে এক রাতে সে কেঁদে কেঁদে বলল, আমি যদি ওখানে না যেতাম ভালোই ছিল, কিন্তু আমি ভুল করেছিলাম। আমি ভুলে গেছিলাম কিছু জিনিস মানুষকে দেখা উচিত না। আমি ওর কাছ থেকে যা শুনেছি সেটা ঠিক শব্দে লিখছি। নিচে মোশাররফের জবানিতে সেই রাতের কথা তুলে ধরছি। চাচা সেদিন আমাকে বলেছিলেন রাতে পাহারা দিতে, কারণ নাকি নতুন গরু আসবে। আমি ভেবেছিলাম বাজার থেকে হয়তো কেউ গরু আনবে। রাত 11টা থেকে খামারের এক পাশে বসেছিলাম। ঠিক 1টা 15 মিনিটে শুনি তাল গাছের নিচে কেমন যেন চিৎকারের মতো আওয়াজ। হালকা বৃষ্টির গন্ধের সঙ্গে পচা রক্তের মতো একটা গন্ধ আসছিল। চুপি চুপি গাছের পেছনে গিয়ে তাকালাম, আর যা দেখলাম আমি আজও বলতে পারি না। চাচা একা বসে, সামনে একটা ধূপকাঠি জ্বলছে, চারদিকে সাদা গোল চক কাটা, তাতে অদ্ভুত হরফ, জানি না ওগুলা কোন ভাষার। হঠাৎ মাটি ফাটার মতো শব্দ হলো, আর সেই চক্রের মাঝখানে দাঁড়িয়ে গেল একটা ছায়া, মানুষের মতো কিন্তু লম্বা, চোখ দুটো কুকুরের মতো লাল, আর মুখ ছিল যেন পুরা কলার কুষার মতো কুচকানো। তার পা দুটো উল্টো। সে কিছু বলছিল, কিন্তু আওয়াজটা মানুষের ভাষা ছিল না, একটা গুঙ্গানির মতো আওয়াজ, কিন্তু চাচা বুঝতে পারছিল। তারা একে অপরের দিকে হাত বাড়ালো। চাচা একটা কিছু দিয়ে দিল, রক্তমাখা মাটির পুতুল, আর সেই ছায়া তাকে বলল, তুমি পাবা ধন, কিন্তু মানুষ হারাবা। তবু তুই চাস? চাচা মাথা নাড়ালো। তারপর সেই ছায়াটা চাচার কপালে হাত দিল চুপচাপ, আর আমার চোখের সামনে চাচার কপালের মাঝখানে একটা গোল চিহ্ন ফুটে উঠল। সেটা ধীরে ধীরে জ্বলতে লাগলো, যেন আগুনের গরম করা লোহা ঠেকানো হয়েছে। তারপর সব মিলিয়ে গেল, ছায়া, ধূপ, চিহ্ন। কেবল চাচা পরে রইলেন চুপচাপ। সেই রাতের পর আর কোনোদিন আমি আগের মানুষটা ছিলাম না। মোশাররফের কথা আমার বিশ্বাস করতেই চাইনি, কিন্তু তার শারীরিক অবস্থা, বইয়ের চিহ্ন, রাতে ঘুমের মধ্যে কথা বলা, মাঝে মাঝে চিৎকার করে ওঠা, সব মিলিয়ে আমরা বাধ্য হই বিশ্বাস করতে। অন্যদিকে চাচা ধীরে ধীরে বদলাতে থাকেন। তার কণ্ঠস্বর বদলে যায়, একটা গম্ভীর, গলা কাঁপানো আওয়াজ, যা আগে ছিল না। তার চোখের সাদা অংশে লাল রঙের চুপ দেখা দেয়। আরও অদ্ভুত ব্যাপার হলো, যেই সব মাটি আগে চাষে ফলতো না, সেগুলো হঠাৎ করেই সোনালি ধানের ক্ষেত হয়ে উঠল। উনি জমির মাঝে একটা ছোট পাথর বসালেন, যেটা আমরা কেউ ছুঁতে সাহস করতাম না। কেউ বলতো সেটা নিশি পাথর, যেটা জিনের চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। আর চাচার ঘরে কোনো আয়না ছিল না। আমরা তখন বুঝতে পারছিলাম আসলাম চাচা ধনী হয়েছেন ঠিক, কিন্তু তার আশেপাশে ধ্বংস ছড়িয়ে পড়েছে। তার ভাগ্নে সালাম, যে তাকে খুব ভালোবাসতো, একদিন সন্ধ্যায় চাচার ঘরের ভেতরে ঢুকেছিল কিছু দরকারে। এরপরেই সে পালিয়ে এসে বলেছিল মামা কাঁদছিল, কিন্তু ওনার কণ্ঠস্বর একটার মতো না, যেন কেউ চিৎকার করে হাসছে আর কাঁদছে একসাথে।
আর আমি দেখলাম মামার ছায়া তার দেহের উল্টো দিকে যাচ্ছে। সালাম সেই রাতেই গলায় দড়ি দেয়, কিন্তু তার দেহ পাওয়া গিয়েছিল তাল গাছের নিচে, যেখানে কেউ তাকে যেতে দেখেনি। এই ছিল সবচেয়ে বড় সংকেত যে চুক্তির মূল্য এখন চাচাকেই দিতে হবে। আমরা যারা চাচার আশেপাশে থাকতাম তারা সবসময় কৌতূহলী ছিলাম। আসল চুক্তির প্রতি কি আসলে ছিল? সেই প্রশ্নের উত্তর পেলাম এক বর্ষার রাতে। চাচা ঘরের দরজা বন্ধ করেননি, ভুলবশত অথবা পরিকল্পিত। আমি, আনিস আর রাজু সাহস করে ভেতরে ঢুকি। ঘর অন্ধকার, ভেতরে কেমন যেন ঠান্ডা আর বাতাসের গন্ধ। সাদামাটা না, বরং অশুভ। এক কোণে ছিল একটা পুরনো কাঠের বাক্স। খুলতেই দেখা গেল ভেতরে সাদা চাদরে মোড়ানো একটা পুঁথি। আমরা খুলে দেখলাম তার পাতায় লেখা, আল ইকরাম শায়াতিন, বান্দার দ্বারা নিয়ন্ত্রিত অগ্নিস সন্তান। তার নিচের পাতায় একদিকে রক্তে লেখা, জমি নাও, আত্মা দাও, ফসল পাবে, ছায়া হারাবে। ঠিক তখনই বাতাস বন্ধ হয়ে গেল, দরজা নিচের থেকেই বন্ধ হয়ে গেল। আমরা দৌড়ে পালালাম, আর সেই রাতেই চাচা নিখোঁজ হয়ে গেলেন। 2006 সালের শেষ দিকে, আশ্বিন মাসের এক সন্ধ্যা। ভদ্রকান্দ্রির আকাশটা সেদিন অস্বাভাবিক লালচে ছিল, থেকে যেন আগুনের মতো ছায়া। চাচা তখন কয়েকদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছিলেন। গ্রামের কেউ তাকে দিনে দেখতে পেত না, কেবল রাতের বেলা টর্চের আলোয় মাঠে ঘুরতেন। কখনো কখনো তার ঘর থেকে কাশির চিৎকার শোনা যেত, যদিও সবাই জানতো ওনার খামারে কোনো কাশি ছিল না। আমার মনে পড়ে সেই রাতে হঠাৎ কেমন যেন বুকে চাপ চাপ অনুভূতি হচ্ছিল। মুশারফ তখন অসুস্থ, আনিস গ্রাম ছেড়ে পালিয়েছে আগেই। কেবল আমি আর রাজু সিদ্ধান্ত নিই চাচার বাড়িতে আবার একবার ঢুকবো। এই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। রাত 12:48 আমরা চুপি চুপি গিয়ে দাঁড়ালাম তাল গাছের কাছে। আলো ছিল না, শুধু আকাশে ভাসছিল অন্ধকার মেঘ। তাল গাছের পেছনে তখন একটা ধোঁয়ার মতো কুয়াশা জমেছে। হঠাৎ বাতাসের গতি বদলাতে লাগলো, পাতাগুলো একদম নিচের দিকে নেমে আসছে, আর কোথা থেকে যেন আসছে একটা ফিসফিসানি আওয়াজ, সন্ধি হয়েছে, এবার আসবি তুই। আমরা ভয় পেয়ে গেলাম। ঠিক তখন তাল গাছের গোড়ার কিছু একটা নড়ল, আর তারপর আস্তান চাচা গাড় নিচু করে বের হলেন। কিন্তু তার হাঁটার ভঙ্গি মানুষের মতো ছিল না, তার পা দুটো যেন উল্টো হয়ে গেছে। চোখে ছিল না কোনো মণি, শুধু সাদা অংশ। কপালে সেই আগুনের গোল দাগ এখন আরো বড় হয়ে আগুনে জ্বলছিল। তিনি মুখে হাসি নিয়ে বললেন, আজ আমার জমি শেষ, এবার তোমাদের পালা, জিন চাই নতুন শরীর। আমি কিছু বুঝে ওঠার আগে রাজু দৌড় দিল। আমি পেছনে ফিরেই চাচাকে হারিয়ে ফেললাম। কেবল একটা ফিসফিস শব্দ চারপাশে ঘুরছে। রক্তে যা লেখা তা ধুয়ে মুছে ফেলা যায় না। পরে গ্রামের পাশের ডুবা থেকে রাজুর লাশ পাওয়া যায়। তার শরীরে এক ফোঁটা রক্ত ছিল না, গায়ে ছিল আছর কাটা দাগ, আর কপালে ছিল একই চিহ্ন, একটা গোল বৃত্তের ভেতরে আগুনের রেখা। চাচাকে আর পাওয়া যায়নি। ঘটনার কয়েকদিন পর চাচার ঘরে ঢুকে আমরা দেখেছিলাম প্রতিটি দেওয়ালের উপর একই ছায়াচিত্র আঁকা, একটা উল্টো মানুষ, তার মুখ নিচে আর পা উপরে, আর ঘরের ঠিক মাঝখানে পড়েছিল সেই পুঁথি, কিন্তু এবার তা খোলা অবস্থায় ছিল। এর শেষ পাতায় লেখা, যার নামের নিচে ছায়া পড়ে না সে জিনের শরীর হবে। আমরা সে পুঁথি ছুঁয়ে দেখি, গরম, যেন চিরতরে কারো রক্ত লেখা হয়েছে।
কারো রক্তে লেখা হয়েছে। আমি এই লেখা লিখছি 2025 সালে। অনেক সময় কেটে গেছে, কিন্তু রাতে আমার ঘুম হয় না, কারণ আমি এখনো মাঝে মাঝে শুনি সেই ফিসফিসানি, তুই দেখেছিস রফিক, এখন তোর পালা। আয়নায় আমি দেখি নিজের ছায়াটা কেমন যেন কাঁপে। কখনো কখনো ছায়াটা আমার উল্টো দিকে হাঁটে। তখন আমার মনে হয় চাচা হারায়নি, সে বেঁচে আছে আমার ছায়ায়, আর সেই চুক্তি এখন আমার গাড়ে। আজও কেউ চাচার নাম মুখে আনে না। সেই তাল গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু ওখানে রাতে কুয়াশা জমে। রাজুর মা এখনো কান্না করে, কারণ কেউ বোঝাতে পারেনি তার ছেলের মৃত্যুর কারণ। মুশাররফ মানসিক হাসপাতালে, আনিস নিখোঁজ, আর আমি এই গল্পটা লিখছি কারণ আমি জানি শুধু টাকার লোভে কেউ যদি জিনের সাথে সন্ধি করে, তবে সে কেবল নিজের ধ্বংস নয়, পুরো গ্রামকে অশান্তি দিয়ে যায়। সেদিন আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। গাড় ঘুরিয়ে দেখি কেউ নেই। আবার আয়নার দিকে তাকায়, আসলাম চাচা দাঁড়িয়ে আছে, হাসছে, চোখে আগুন। আর আয়না ফিসফিস করে বলল, তুই আমার শরীর দেখেছিস, এবার আমার ছায়া হবি। আয়না ফেটে গেল, আর আমি তখন বুঝলাম চুক্তি এখন আমার। ধন্যবাদ সবাইকে।